একটু লেট করে ফেলছি, তারপরেও একটা বিষয় নিয়ে কথা বলাটা বেশ জরুরি। আমাদের টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে ভারতের বিপক্ষে, এরপর টি-20 সিরিজ শুরু হবে। টি-20 সিরিজের জন্য আমাদের দলটাও দেওয়া হয়েছে, টেস্টের ভিতরে দেওয়া হয়েছে। ওই সময় নানা রকম প্রসঙ্গ ছিল, সাকিব তামিম নানা বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। আমি তো ভাই সারাদিন কথা বলতে পারি না, যেহেতু চাকরি বাকরি করা লাগে। ফলে আমার যেটা হচ্ছে টি-20 টিম নিয়ে কিন্তু কথা বলাটা হয় নাই। এখন আজকে সেই ঘাটতিটা একটু পূরণ করি যে টি-20 টিমটা কেমন। এক কথায় বলে যে বিরক্তি, মানে লিপু ভাইয়ের কাছ থেকে এই টিম আমি আশা করি। লিপু ভাই খুব বোল্ড এবং ভিশনারি একটা মানুষ। লিপু ভাই প্রধান নির্বাচক হিসেবে এরকম ব্যাক ফুটেড একটা টিম দিবেন, এটা আমি মানে কোনোভাবেই মেনে নেওয়া যায়। হ্যাঁ, অনেকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে লিপু ভাই টি-20 ফরম্যাটটার সঙ্গে ঠিক মানায় নিতে পারেন। দেখেন, খেলোয়াড়দের যেরকম মানায় নিতে হয়, কোচকে মানায় নিতে হয়, নির্বাচকদেরও মানায় নিতে হয়। তো লিপু ভাইয়ের সময় তো এই টি-20 ফরম্যাটটা ছিল না। ফলে লিপু ভাই হয়তো, এবং লিপু ভাই খুব শুদ্ধবাদী ক্রিকেট ফলোয়ার, খুব শুদ্ধবাদী। মানে আমি যতদূর বুঝি উনি টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাট থেকে খুব একটা আগ্রহী থাকেন। ফলে এরকম একটা লোকের জন্য টি-20 জন্য পারফেক্ট টিম দেওয়া কঠিন। এখানে আমি বলি যে তাহলে লিপু ভাই টিম মেম্বাররা যারা আছে, হান্নান ভাইরা এরা যারা আছে, এদের একটা ভালো ইনপুট থাকা উচিত ছিল। কিন্তু কোনো কিছুই আমার কাছে মনে হয়নি যে ঠিক মতো আসছে। অ্যাকচুয়ালি তারা যেটা করছেন, তারা ইমনকে যোগ করা ছাড়া, ইমন আর রফিকুলকে যোগ করা ছাড়া মোটামুটি লাস্ট যে টিমটা আমাদের ওয়ার্ল্ড কাপে খেলছে ওই টিমটাকেই এখানে এনে ছেড়ে দিচ্ছে। মানে এখানে তারা কোনো ইম্প্রোভাইজেশন করেন নাই, ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ নাই। একটা সহজ জিনিস মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ তারা দেখেনি না, এই নির্বাচকরা বোঝেনি না যে ওয়ার্ল্ড কাপ কেন কেন আমরা ফেল করছি এবং কাদের কাদের জন্য, কাদের কাদের টিমে রাখা যাবে না এবং কাদের কাদের দরকার। এই ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশের একটা এইচপি টি-20 দল বেশ কিছু ম্যাচ খেলছে, ঘরে বেশ কিছু ম্যাচ খেলছে নিজেদের মধ্যে। এরপর অস্ট্রেলিয়া গিয়ে একটা 9 দলীয় টুর্নামেন্ট খেলছে, সেটা ফাইনালও। ফলে ওই টুর্নামেন্টটাও ঠিক মতো ফলো করা হয় না। মানে এই টিমটা দেখে আমরা যেটা বুঝলাম যে এক নাম্বার হচ্ছে আমাদের নির্বাচকরা ওয়ার্ল্ড কাপ বুঝেন নাই। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেন ফেল করছে? অবশ্যই ফেল করছে, যেভাবে আমরা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা মিস করছি, এটাকে ফেলই করতে হবে। এই ফেলিওরটা কাদের কারণে হচ্ছে তারা বোঝেন নাই। দ্বিতীয়ত হচ্ছে এর মাঝখানে আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং চ্যাম্পরা কোথায় কি করতেছে এটাও তারা ঠিক মতো ফলো করেন নাই। ফলো করলে এই টিম কোনোভাবেই দেওয়া সম্ভব। আমি একটু ধরে ধরে বলি, সরি মানে আজ যেটা আমি কখনো করতে চাই না, আমার রিপোর্টিং ক্যারিয়ারেও খুব একটা করি নেই, সেটা হচ্ছে ক্রিকেটারদের নাম ধরে সমালোচনা। কিন্তু টিম নিয়ে কথা বলতে গেলে আসলে এটা চলেই আসতেছে। আজকে এই কাজটা একটু দুঃখের সঙ্গে করতে ইচ্ছে আমার, যে খেলোয়াড়দের নাম ধরে কথা। প্রথমত আমার যেটা সবচেয়ে বড় আপত্তিটা, এটা এই টিমে রিয়াদের জায়গাটা কোথায়? রিয়াদ ঠিক কেন এই টিমে জায়গা পেলেন? অনেকগুলো কোশ্চেন এক রিয়াদকে নিয়ে আপনি 780টা কোশ্চেন বলতে পারেন টি-20 দলে তার উপস্থিত হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা এখন এই যে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটা খেলবো, এই সিরিজটা কি জেতার জন্য খেলবো? মানে এখানে কি আমাদের মূল টার্গেট সিরিজ জেতা, নাকি মূল টার্গেট আমরা পরে টি-20 বিশ্বকাপের জন্য একটা দলকে রেডি করা? কোনটা আসলে মূল টার্গেট? যদি সেইটা হয় যে আমরা একটা ভিশনারি টিম করবো, যে আমাদের এই টিমটাই কম বেশি এই 15 সদস্যের টিমটা আগামী বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করবে। হ্যাঁ, দু একজন ফর্ম মারায় ফেলবে, তাদের বদলি এবার পাইপলাইন থেকে আসবে, আবার তাদেরকে ফর্ম মারাবে, এরকম দুই তিনটা পজিশনে এদিক ওদিক হতে থাকবে। এটা 2 বছর ধরে চলতে থাকবে। কিন্তু ফোকাসটা থাকবে যে আমরা পরের বিশ্বকাপে কি করবো। পরের বিশ্বকাপ পর্যন্ত আপনার রিয়াদ খেলবে, রিয়াদ খেলতে পারবে না। যতই সে ওই একটা ছক্কা মেরে ম্যাচ জিতাক না, ও সেই রিয়াদ থেকে আপনি আশা করেন যে সে 40 বছর বয়সে গিয়েও টি-20 খেলবে এবং আপনার 2 বছর পরে ভিশনারি খেলানো সে থাকবে? যদি সেটা ভেবে দেখেন, আমি বলবো যে আপনি টি-20 ক্রিকেটকে অনেক দূরে আছেন। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে রিয়াদ যে ম্যাচটায় আমরা আফগানিস্তানের বিরুদ্ধে হারলাম, হারার চেয়ে বড় কথা সেমিফাইনালে ওঠার সুযোগটা মিস করলাম। ওই ম্যাচে রিয়াদ যেভাবে বল ডাউন ব্যাটিং করছে, বলের পর বল উনি যেভাবে ডট দিচ্ছেন, একদম মাটিতে নামানো ডিফেন্স করছেন, শুধু এই অপরাধে মানে উইথ ডিউ রেসপেক্ট রিয়াদের মতো, রিয়াদকে আমি যতটা ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটে এতটা ভালো ফোকাস ক্রিকেটারকে বাঁচি। কারণ এই যে পার্সোনাল এথিক্স, তারপরে ওয়ার্কলোড,
তারপরে সবকিছু মিলায় রিয়াদ অন্য লেভেলের মানুষ। রিয়াদের নামে আপনি কোনোদিন কোনো একটা টু শব্দ করার মধ্যে শুনলেন না। কিন্তু বয়স এবং পারফরমেন্স দিকে তো বিবেচনায় নিতে হবে। রিয়াদ ওই ম্যাচে যে পারফর্ম করছেন তাতে পৃথিবীর অন্য কোনো দেশ হলে, পাকিস্তান বা ভারত হলে রিয়াদকে নিয়ে প্রশ্ন নেগেটিভ প্রশ্ন উঠে যায়। আমি সেসব প্রশ্ন দিকে যেতে চাচ্ছি না, আমার কি করতে এই নেগেটিভ প্রশ্ন কাউকে নিয়ে করবো না। কিন্তু রিয়াদ যে ডিফেন্স গুলো করছেন, যে একদম মানে মাটিতে বল নামায় আনা ডিফেন্স করছেন, যে সময় তার ছক্কা মারা দরকার ছিল, সেই সময় এই কারণেই রিয়াদকে আজীবন টি-20 বাইরে রাখা উচিত। যে তোমার বয়স হয়ে গেছে 36-37 বছর বয়স, এই বয়সে তুমি আর টি-20 খেলতে পারবে না, কারণ তুমি প্রুভ করছো যে তুমি এই ফরম্যাটটা বোঝো না। একটা ম্যাচে একটা ওভারে সেটা প্রুভ করে। ফলে রিয়াদকে কোনোভাবেই কোনো বিবেচনায়, এক হচ্ছে মিশনারি বিবেচনায়, দুই হচ্ছে পারফরমেন্স বিবেচনা, দুই বিবেচনার কোনো বিবেচনাকে তার টিমে জায়গা হওয়ার কথা। এটা আপনি কোন কারণে তাকে আপনি ইন্ডিয়ার বিপক্ষে খেলতে পারেন? রিয়াদের মতো খেলোয়াড় খেলতে পাঠাচ্ছেন মানে আপনি এই পজিশনটা অকুপাই করে রাখতেছেন। ওই পজিশনে আপনি তো তাকে 11-এ না রেখে পারবেন না, আপনার তাকে মাঠে নামানো মানে একটা ইয়াংস্টারের পজিশন নষ্ট হয়ে যাওয়া। কাকে কাকে নেওয়া যেত সেটা আলোচনা পরে করতেছে। এবার আসেন তানজিদ হাসান তামিমের প্রসঙ্গে। একটা তরুণ খেলোয়াড় সম্পর্কে বাজে কথা বলতে, মানে শক্ত কথা বলতে খুব কষ্ট লাগে। কিন্তু তানজিদ হাসান তামিম ঠিক কোন বিবেচনায় টি-20 ওপেনার হিসেবে এই কন্টিনিউ করে যাচ্ছে, এটা আমি এখনো বুঝলাম না। সে মাঝে মাঝে তেড়ে ফুড়ে ব্যাটিংয়ের একটা চেষ্টা করে, তার বোধহয় ক্যারিয়ারে ওই যে একটা ইনিংস আছে ভালো স্ট্রাইক রেটের, ওই একটা ইনিংসের কারণে এই ছেলেটাকে আমরা দিনের পর দিন টেনে নিয়ে যাচ্ছি। ওদিকে আমরা খেয়ালও করতেছি না যে আমাদের ইয়াঙ্গার ব্যাচ, যেগুলোর আমি বলি যে ইয়াং চ্যাম্প, এই ইয়াং চ্যাম্পগুলোর ভিতরে বেশ কয়েকটা পোটেনশিয়াল খেলোয়াড় ওয়েট করতেছে। আমরা তাদের না টেকে এই তানজিদ হাসান তামিম, যার আসলে টি-20-র সঙ্গে যার ব্যাটিংটা যায়ই না, ওর ফুটওয়ার্কের সমস্যা আছে। মানে আমি আশা করি তানজিদ হাসান তামিম যে সমস্যার কথা বলতেছি এগুলা নিয়ে কাজ করবেন, এবং তানজিদ হাসান তামিম একদিন আবার অন্য রূপে ফিরে আসবেন। প্রত্যেককে নিয়ে আমি এই স্বপ্ন দেখি যে প্রত্যেকে তার দুর্বলতা কাটায় একদিন আবার অন্য রূপে ফিরে আসবেন। আপাতত তানজিদ হাসান তামিমের দিকে যদি আপনি তাকান, সেক্ষেত্রে দেখেন আপনাদের একটা ধারণা, মানে একটা কমন ধারণা যে জোরে মারতে পারলে সে টি-20 ভালো ব্যাটসম্যান। তাই যদি হতো তাহলে টি-20-তে বিরাট কোহলি বা ইভেন সচিনেরও কিন্তু টি-20-তে একটা সেঞ্চুরি আছে। এইসব ঘরানার ব্যাটসম্যান, অর্থোডক্স ঘরানার ব্যাটসম্যান সাফল্য পেত না। টি-20 খেলতেও আপনাকে সঠিক ফুটওয়ার্ক লাগবে, সঠিক প্রপার শট লাগবে আপনার হাতে অনেক। হ্যাঁ, আপনি বলতে পারেন যে টি-20-তে তাইলে ইয়েরা কীভাবে সফল হয়, এই ক্রিস গেইলরা কীভাবে সফল হয়, সেটা তো একটা আছেই যে কিছু থাকবে একবার জেনুইন পাওয়ার হিটার, যারা মূলত শরীরের শক্তি দিয়ে বল বের করে দেবে। তামিম তো সেই গোত্রেরও না, মানে তানজিদ হাসান তামিম তো সেই গোত্রেরও না যে পাওয়ার দিয়ে সব কিছুর সমাধান করে দিবে। ফলে তানজিদ হাসান তামিমকে আমরা কেন ক্যারি করব? ওর মানে শট হচ্ছে খুবই লিমিটেড, হাতে সব মিলে 6-7টা ভালো শট আছে। 6-7টা শট দিয়ে আপনি 20 ওভারে খেলতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা বলে 3-4 রকমের বিকল্প শট জানা লাগবে প্রত্যেকটা ডেলিভারিতে। আপনি যদি 120 বলের ম্যাচ, আপনি যদি 30টা বল খেলেন, 30টা বলে আপনার 3-30-90 রকম শট জানা লাগবে, তা না হলে আপনি পারবেন না। আপনার এই রকম শটের উপরে দখল থাকতে হবে। তামিমের সেটা নাই, ফুটওয়ার্ক খুবই পুয়ার। যেহেতু পাওয়ার নাই, মানে হ্যান্ড আই কম্বিনেশনের খেলোয়াড় না, এই জিনিসটা আরেকদিন একটু ভালো করে বুঝায় বলবো যে হ্যান্ড আই কম্বিনেশনের খেলোয়াড়ের ফুটওয়ার্ক ভালো না থাকলেও চলে, কারণ সে ওই পাওয়ার দিয়ে এবং হ্যান্ড আই কম্বিনেশন দিয়ে, যেমন বীরেন্দর সেহবাগ, সাকিব আল হাসান বা এই জাতীয় যারা খেলোয়াড়, তারা হ্যান্ড আই কম্বিনেশন এবং পাওয়ার দিয়ে ওটা ওতরায় দেয়, যে কোনো জায়গায় দাঁড়ায়, উইকেটের যে কোনো জায়গায় শক্ত হয়ে দাঁড়ায় খেলতে পারে। কিন্তু আপনার তামিমের হাতে তো পাওয়ারও নাই, তাহলে এই তামিমকে কেন ক্যারি করতেছেন? এবং তামিম তো মানে একেবারে প্রুভেন ফেলিওর ইন ওয়ার্ল্ড কাপ, তারপরেও আমরা তাকে বহন করে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই তামিমকে বহন করতেছি, এই রিয়াদকে বহন করতেছি, এগুলো আমরা কেন করতেছি? এরপরে আমার আরও একটা কোশ্চেন আছে যে এই সময় আমাদের কী এমন জরুরত হলো যে মাত্রই ইনজুরি থেকে ওঠা শরীফুল, দেখেন শরীফুলকে নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আমরা শরীফুলের মতো বোলারের জন্য অপেক্ষায় থাকি, কিন্তু আমাদের তো এখন প্রচুর বোলার আছে। ফলে আমরা শরীফুলকে এখন কেন ক্যারি করলাম? শরীফুল তো মাত্র ইনজুরি থেকে উঠলো, শরীফুলকে আমরা আরেকটু টাইম দিতাম রিহাবের,
শরীফুল টাইম দিত। মানে ওই যে বারবার বলতেছি, বিশ্বকাপে যে দলটা খেলছে চোখ কান বুঝে আমাদের নির্বাচকরা সেই দলটাকেই নামায় দিচ্ছেন আসলে ইন্ডিয়ার বিপক্ষে। শুধু ওই সাকিব রিটায়ার করছে বলে সাকিবকে খেলাইতে পারতেছেন না, এছাড়া মোটামুটি ওই দলটাকে ধরে নিয়ে আসছে। ওখানে যে কয়জন পেস বোলার ছিল, মানে সেই পেস বোলিংটাকেই আমরা হুবহু এখানে খেলাচ্ছি। সেই তাসকিন, শরীফুল, সাকিব, মানে তানজিম সাকিব আর আমাদের মুস্তাফিজ। মানে এখানে কোনো বৈচিত্র্য আনার চেষ্টা করা হয় নাই। সবসময় যে পারফরমেন্স, মানে পুয়ার পারফরমেন্সের কারণেই কাউরে ড্রপ করতে হবে, নট নেসেসারি। আমি বলতাম যে যদি চারজনই সমান ফিট থাকতো তাহলে তাসকিনকে আপাতত রেস্ট দেন, কারণ তাসকিন টেস্ট সিরিজ খেললো পরপর দুটো, ফলে তাসকিন একটা টি-20 সিরিজ রেস্ট পেতেই পারে। সে টি-20তে গত 3-4 বছরে বাংলাদেশের সেরা বোলার, সম্ভবত মুস্তাফিজ আর তার স্ট্যাটিস্টিক্স খুব কাছাকাছি। ও যেহেতু মুস্তাফিজ লঙ্গার ভার্সন খেলে না, মুস্তাফিজ খেলে যাক। তানজিম সাকিব লঙ্গার ভার্সন খেলে না, সেও খেলে যাক। তাসকিন 2 ফরম্যাট খেলে, 3 ফরম্যাট খেলে, ফলে তাসকিনকে রেস্ট দেওয়া যেতে পারত। ফলে কিন্তু আমি বলবো যে এখন এই মুহূর্তে বাস্তবতা হচ্ছে যে শরীফুল তো ইনজুরি থেকে উঠলো মাত্র, ফলে শরীফুলকে এই রেস্টটা দিতেন। দিয়ে কি করতেন? শরীফুলের জায়গায় আপনি রিপন মণ্ডলকে নিতেন। ভালো একটা নাম বলছি না, একটু খেয়াল করেন রিপন মণ্ডল কী করতেছে গত কিছুদিন ধরে। রিপন মণ্ডল এখন আমাদের ঘরোয়া সার্কিটের সবচেয়ে ভালো অলরাউন্ডার। সে দুর্দান্ত বোলিং করতেছে, টি-20-র জন্য অসাধারণ বোলিং করতেছে। সেই সঙ্গে সে লোয়ার মিডল অর্ডারে নেমে এই যে ইয়েতেও দেখলাম, অস্ট্রেলিয়াতে যে আমরা টুর্নামেন্টটা খেললাম, 9 দলীয় টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলামই আমরা রিপনের একটা ক্যামিওর কারণে। এছাড়াও রিপন ওই টুর্নামেন্টে কমপক্ষে 2টো ক্যামিও ইনিংস খেলছে, মানে একরকম মারদাঙ্গা ইনিংস। মানে আমি বলতে পারবো না এখন কত বলে কত, ওই 12 বলে 25 এই টাইপের ইনিংস, মানে একদম বলের দ্বিগুণ রান করে আসছে। আর এইরকম একটা প্লেয়ার, এই প্লেয়ারকে আপনি এক্সপোজার দিবেন না। আপনার 2 বছর পরে বিশ্বকাপ খেলতে হবে, সেই বিশ্বকাপ পর্যন্ত তো আপনি এদের সবাইকে ফিট নাও পেতে পারেন। আর আপনার দলে কোনো ওই রকম অলরাউন্ডার নাই। মানে যে এখন আসার কথা ছিল আসলে এখানে মৃত্যুঞ্জয়ের, কিন্তু মৃত্যুঞ্জয় স্টিল স্ট্রাগলিং উইথ হিজ ইঞ্জুরি। ফলে আমরা মৃত্যুঞ্জয়কে যেহেতু পাচ্ছি না, রিপন মণ্ডল শুড বি দেয়ার। রিপন মণ্ডলের এই টিমে থাকার কথা ছিল। হ্যাঁ, খুব ভালো সিলেকশন হয়েছে রকিবুল। আমি তো মনে করি যে বাংলাদেশের পোটেনশিয়াল, যে শুধু স্পিনার হিসাবে যদি দেখেন, মানে সাকিবের কথা যদি বাদ রাখেন, তাহলে আমাদের রফিক ভাইয়ের পরে স্পিনার হিসাবে সম্ভবত সবচেয়ে বড় জায়গা নিতে পারে রকিবুল, যদি রকিবুলের ইঞ্জুরি এগুলো সমস্যা না হয়, বা যদি নিজেকে হারায় না ফেলে। সেক্ষেত্রে রকিবুল একটা বড় অ্যাসেট, এবং রকিবুলের প্রমাণের মঞ্চটা এখান থেকে শুরু হওয়া উচিত। এবং আমি মনে করি এটা আরও একটু আগে হলেও ভালো হতো, কারণ রকিবুল, ওর নামের উচ্চারণটা রাকিবুলও হতে পারে, রকিবুলই বলি। রকিবুল বাংলাদেশের নেক্সট জেনারেশন জেম ফর স্পিন বোলিং। এবং মজার ব্যাপার হচ্ছে রকিবুলের ব্যাটে রান আছে, রকিবুল আপনাকে 20 রান 25 রান করে দিতে পারে প্রয়োজনের সময়। ফলে রকিবুলের চয়েসটা খুবই ভালো হয়েছে, রকিবুলকে আনাটা ভালো হয়েছে। ইভেন পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রে যদিও একটু আমার ডাউট আছে যে পারভেজ হোসেন ইমনের জায়গায় কি জিসানরে ডাকা উচিত ছিল কিনা। জিসানরে ডাকা উচিত ছিল, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সেটা তানজিদ হোসেন তামিমের জায়গায় নাকি ইমনের জায়গায়, এটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু জিসানরে অবশ্যই ডাকা উচিত ছিল। জিসানকে কেন ডাকা উচিত ছিল? কারণ হচ্ছে জিসান এখন আমাদের ঘরোয়া সার্কিটে সবচেয়ে বড় পাওয়ার হিটার। ওই যে আরেকটা ছেলে আছে, ওই ছেলেটার নাম মনে করতে পারতেছি না, যাই হোক, তো ওই ছেলেটা তো এখনও এরকম এক্সপোজার পায় নাই, কিন্তু ইয়াংদের মধ্যে এখন সবচেয়ে ভালো পাওয়ার হিটার হচ্ছে জিসান। তো জিসানের থাকা উচিত ছিল এই টিমে, জিসান সুযোগ পায় নাই। এবং ওই যে আবার বললাম যে তার মানে আমাদের ইয়াংরা কোথায় কি খেলতেছে, কেমন খেলতেছে, এটা আমাদের ঠিক মতো ফলো করতেছে না নির্বাচকরা, বা বুঝে উঠতে পারতেছে না। যে কোনো একটা ক্রাইসিস আছে, না থাকলে জিসান এখানে থাকতো। পারভেজ হোসেন ইমনের ক্রাইসিসটা কি? পারভেজ হোসেন ইমন গত বছর যখন টি-20তে ডাক পাইছিলেন, তখন হি ওয়াজ রাইট চয়েস, তখন সে দারুণ ফর্মে ছিল। কিন্তু তারপর থেকে ইমন খুব ভালো যে করছেন এটা আমি বলবো না। হ্যাঁ, এই টি-20 সিরিজটাতে যেটার কথা বারবার বলতেছে, অস্ট্রেলিয়ার এই টি-20 টুর্নামেন্টটাতে ইমনও ভালো করে আসছেন। কিন্তু আমি ওই টি-20 টুর্নামেন্টটা খুব কষ্ট করে আমার নগদের এক কলিগ, সাবেক বয়সভিত্তিক দলের ক্যাপ্টেন রাকিনের সহায়তায় একটা লিঙ্ক দিয়ে ওই টুর্নামেন্টটার বাংলাদেশের ম্যাচগুলো দেখার চেষ্টা করছি। তো এই মনে ব্যাটিং আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়নি, বাট হি স্কোরড রান, কিন্তু সেটা খুব ইমপ্রেসিভ না।
তার চেয়ে জিসান অনেক আগায় ছিল। তারপরেও পারভেজ হোসেন ইমনরে যেহেতু ডাকা হয়েছে, ওয়েল ইয়েরেও ডাকা যেত, জিসানকেও ডাকা যেত। জিসানকে সেক্ষেত্রে অবশ্যই তানজিদ হোসেন তামিমকে ড্রপ করে জিসানকে ডাকা যেত। এখন কথা হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা দাঁড়ালো, এর মধ্যে দেখেন আরেকটা খেলোয়াড় মিসিং আছে। আমি রিয়াদকে ড্রপ করতে বলতেছি, তাহলে রিয়াদের জায়গায় কে খেলবে? এই জায়গাটায় আমার ড্রিম ক্রিকেটার হচ্ছে আকবর আলী। কারণ আমি বারবার বলছি যে আকবরকে নিলে তিনটা সমস্যার সমাধান হবে একবারে। সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ ক্যাপ্টেন পেয়ে যাব, আমরা উইকেট কিপার পেয়ে যাব, এবং ব্লিস্টারিং একটা 7 নম্বর ব্যাটসম্যান পেয়ে যাব। এখন মুশকিল হচ্ছে যে দেবব্রতর স্বপ্ন তো আর সবসময় সত্যি হতে হবে তার না, সেই স্বপ্নের পক্ষে তো লাগবে, শক্ত পারফরমেন্স লাগবে। আকবর স্টিল সেই পারফরমেন্সটা করে দেখাতে পারতেছে না। মানে আকবরের যে পোটেনশিয়াল আছে এইটা নিয়ে আমরা আলাদা করে একদিন আলোচনাও করতে পারি যে আকবরের ক্রাইসিসটা আসলে কি। সেটা হচ্ছে যে আকবর টু মাচ ক্যাপ্টেন। এই জায়গা থেকে আকবর বেরোতে না পারলে আকবরের পার্সোনাল পারফরমেন্স দিয়ে নিজেকে প্রুভ করা খুব কঠিন, এবং এই ছেলেটা ক্যারিয়ারে একটা বিপদে পড়ে যেতে পারে। যাই হোক, সেটা আরেকদিন কথা বলবো। কিন্তু আকবর তো আপাতত পারতেছে না, ছোট ছোট ইনিংস খেলতেছে, 20 রান 22 রান, বা এর মাঝে ওই অস্ট্রেলিয়া টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে একটা কুইক সেঞ্চুরিও করে গেছে দেশের মাটিতে। কিন্তু এটাতে তো হবে না, আপনাকে অস্ট্রেলিয়ার ওই টুর্নামেন্টেই বড় কিছু করতে হতো, যেটা সে করতে পারে নাই। ফলে তার হয়ে অ্যাডভোকেসি করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে হচ্ছে শামীমকে নিয়ে। আমাদের শামীম, আমরা শুরু থেকে শামীম যখন ইয়েতে আসলো, শামীম পাটোয়ারি, শামীম যখন প্রথম ন্যাশনাল টিমে আসলো, তখন থেকে আমরা বলতেছিলাম যে শামীম হচ্ছে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সম্পদ। দেখেন, শামীম বাংলাদেশের 7 নম্বরে হচ্ছে এ যাবৎকালে যত ব্যাটসম্যান আমরা পাইছি তার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ের দুর্বলতা নিয়েও বলবো, আগে প্রশংসাগুলো করে নিই। শামীম বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, কোনো সন্দেহ ছাড়া। এবং শামীম পার্ট টাইম ভালো বোলার, মানে টি-20তে আপনার ঠিক যেরকম প্যাকেজ দরকার সেরকম একটা প্যাকেজ। কিন্তু মুশকিল হচ্ছে শামীমের মাথার ভিতরে সম্ভবত সাব্বির বসবাস করে কম বেশি। ফলে শামীম নিজের যত্ন নেয় না ঠিক মতো। টুকটাক যে পারফরমেন্স করছে সেটা হয়তো বাদ পড়ার মতো ছিল না, আবার বাদ পড়ার মতো ছিল, মানে কোনোটাই গ্যারান্টেড না। তারপরে শামীম যেটা নিজের প্রতি খুব ইনজাস্টিস করছিল, শামীম ফিটনেসে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল। সে সেখান থেকে একদম ক্রিকেটের বাইরে চলে গেছিল। শামীম মানে নিজে নিজে প্র্যাকটিস করতো, প্র্যাকটিস করার জায়গা পাইতো না, আউট অফ শেপ, একটা বেড অফ বডি, এরকম অবস্থা হয়ে গেছিলো। শামীমের এপিটাপ লিখে ফেলা হয়েছিল। সেখান থেকে এই ছেলেটা আবার ফিরে আসছে। এইখানে বিসিবিকে একটা মারাত্মক কৃতিত্ব দিতে হয়। বিসিবি এই ছেলেটাকে আবার সুযোগ দিচ্ছে। ও যখন ওই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল কোথায় প্র্যাকটিস করবে কোথায় করবে, ওকে আবার এমার্জিং টিমে নেওয়া হয়েছে। এমার্জিং টিমে নিয়ে ওরা কঠোর পরিশ্রমের মধ্যে দেওয়া হয়েছে, এবং নির্বাচকরা ওরা খুব কঠোর ভঙ্গিতে বলছেন যে তুমি যদি ফিটনেস প্রুভ করতে না পারো তোমাকে আর রাখা হবে না। ও ফিটনেস ফিরেছে, খুব ভালো ফিটনেস ফিরেছে। ওকে সর্বশেষ আমি দেখছি দারুণ ফিটনেস ফিরে পাইছে, তার সঙ্গে সে দারুণ রানও পাইছে। অস্ট্রেলিয়া ওই টুর্নামেন্টেও সে 3টা দুর্দান্ত ইনিংস খেলছে। হ্যাঁ, শামীমের স্কোরিং শটের খুব দুর্বলতা আছে। ওই তামিম সম্পর্কে যেটা বললাম, শামীমেরও শর্ট লিমিটেশন খুব কম, খুব বেশি। কিন্তু সেইটা ওই যে বললাম যে অস্ট্রেলিয়ার ওই টুর্নামেন্টটা একটু দেখার চেষ্টা করছে, তো আমার কাছে মনে হলো তার শর্ট এরিয়াটা একটু বাড়ছে। হয়তো শর্টের নাম্বার বাড়ে নাই, নাম্বার অফ শট এখনও আগের মতোই লিমিটেড, বাট এরিয়া অফ শট এটা একটু বাড়ছে। ফলে আর টি-20তে একটা জিনিস কি, আপনার কেউ যদি ইনফর্ম থাকে সে কোন শট করে রান করতেছে, কেমন করে রান করতেছে, তখন আর এই তর্ক না করলেও চলে। শামীম ফর্মে আছে, শামীম যেখানে খেলতেছে সেখানে রান পাচ্ছে। টি-20তে ঝোড়ো রান পাচ্ছে। ঢাকা লিগের লাস্ট যে ম্যাচটা খেলছে সেটাতেও সে একটা দানবীয় ইনিংস খেলছে। ফলে শামীম শুড বি দেয়ার, এইখানে থাকার কথা ছিল। ওই যে বারবার বলতেছে ভিশনারি টিম হওয়ার দরকার ছিল ইন্ডিয়ার বিপক্ষে যে টিমটা খেলবে। এরা তো এমনিতেও হোয়াইট ওয়াশ হয়ে আসবে, অমনিতেও হোয়াইট ওয়াশ হয়ে আসবে। একটা ম্যাচ যদি জিতে যায় সেটা নিয়ে আমরা লাফালাফি করব, ওটা তো আর সত্যিকারের চিত্র না। আমাদের দরকার ছিল একটা ভিশনারি টিম পাঠানো, যে টিমে জিসান থাকবে, যে টিমে শামীম থাকবে, যে টিমে রিপন মণ্ডল থাকবে, এবং আরও 2-1 তরুণ যদি থাকতো আমি মাইন্ড করতাম না। কারণ আমাদেরকে এখান থেকে সামনে আগাইতে হবে। দেখেন 2 বছর পরে তাসকিনকে আপনি কি ফর্মে পাবেন এটা নিয়ে প্রশ্ন আপনার ভিতরে থাকতে পারে। ফলে তাসকিনের বিকল্প রেডি রাখতে হবে। আপনার নতুন পেসারদের মধ্যে থেকে কাউরে প্রমোট করতে হবে। আমাদের হাতে 4টা পেসার আছে, ইন্ডিয়ান কন্ডিশনে 4টা পেসার লাগবে না। তাহলে আমরা এখানে রিপন মণ্ডলকে অনায়াসে ট্রাই করতে পারতাম। যাই হোক, যেটা হয়েছে, কিন্তু একটা সার মীমাংসায় পৌঁছাইলাম যে আমাদের আসলে মনে হচ্ছে এখন দৃশ্যত যে খেলোয়াড়দেরও যেরকম
ফরম্যাট বেঁধে স্পেশালিস্ট করা দরকার, নির্বাচক কমিটিও মনে হয় একটা স্পেশালিস্ট নির্বাচক কমিটি করা দরকার শুধু টি-20-র জন্য। আমার মনে হয় একটা শর্টার ফরম্যাটের জন্য আলাদা নির্বাচক কমিটি করাই ভালো। ওইটার দায়িত্ব আশরাফুলকে দিয়ে দেখা যেতে পারে যে আশরাফুল আসলে কেমন করে। কারণ মানে এই নির্বাচক কমিটি আমি মানে এই টিম দেখে খুব হতাশ। এই নির্বাচক কমিটি টি-20টা ঠিক বুঝতেছে বলে আমার মনে হচ্ছে না। সরি টু সে, লিপু ভাই আমার একদম সত্যিকারের গুরু স্থানীয় মানুষ, তার ক্রিকেট বোধ, ক্রিকেট প্রজ্ঞা এইগুলা নিয়ে যে কথা তুলবে তার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলব, কিন্তু স্টিল টি-20 অ্যানাদার ব্যাট বল গেম, এইটা ঠিক লিপুবার সঙ্গে যাচ্ছে না, লিপুবার টিমের সঙ্গেও যাচ্ছে না। তো তারপরেও আশা করি যে ব্যাপারটা চেঞ্জ হবে খুব দ্রুত। আমরা ভীষণারি একটা টি-20 দল দেখতে পাবো, যেখানে আমরা জিসান, রিপন মণ্ডল সহ এই তরুণদের দেখতে পাবো। সবাইকে শুভেচ্ছা। আশা করি যে দলই হোক এই দলটা ভালো করে আসবে ইন্ডিয়াতে, সেই শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।